গুড আফটারনুন স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি তোমাদের ভূগোল বিষয়ের শিক্ষক মানস স্যার আজকে আবার চলে এসেছি আরও নতুন একটা অংশ সম্পর্কে বা অধ্যায়ের উপ অংশ সম্পর্কে আলোচনা করবার জন্য। তো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো এবং আমরা বিগত ক্লাসে যে নির্দিষ্ট প্রশ্নগুলো তোমাদেরকে আমি দিয়েছিলাম সেই প্রশ্নগুলো খুব ভালোভাবে তোমরা পাঠ্যপুস্তক থেকে দেখে এসেছো। আচ্ছা, আমি লাস্ট ক্লাসে একদম ক্লাসের শেষে আমি একটা কথা বলেছিলাম, তোমাদের যদি কারোর কোথাও কোনো সমস্যা থেকে থাকে, কোনো সমস্যা হয়ে থাকে আজকের আলোচনা সম্পর্কে, তাহলে পাঠ্যপুস্তক পড়ার পরেও যদি কারোর কোথাও অসুবিধা থাকে আমাকে আজকে ক্লাসের শুরুতে কিন্তু জিজ্ঞাসা করতেই পারো। তাই এমন কি কেউ আছো যে বিগত দিনের যে আলোচনা কারোর কোথাও বুঝতে সমস্যা হয়েছে? আচ্ছা, খুব ভালো লাগলো শুনে কারোর কোথাও সেই অর্থে সমস্যা নেই। যে সমস্যাটুকু ছিল নিজেদের মধ্যে, বন্ধুদের মধ্যে আলোচনার মাধ্যমে তারা সমস্যা মিটিয়ে নিতে পেরেছে, এটা কিন্তু খুব একটা ভালো পজিটিভ দিক। কি পজিটিভ দিক? ধরো তোমার বন্ধু যতটুকু অংশ ঠিক সে বুঝতে পেরেছে এবং তোমার সঙ্গে শেয়ার করা কালীন শেয়ার করতে করতে আবার যতটুকু অংশ সে আলোচনা করছে তার কিন্তু সেই অংশটা আরো ভালো করে সে বুঝতে পারছে, শিখতে পারছে এবং জানতে পারছে। এবং সে যখন বা তুমি যখন কোনো বন্ধুকে কোনো একটা প্রশ্নের উত্তর বোঝাচ্ছ, সে যদি কোনো প্রশ্ন করে সেটা বলতে গিয়েও তোমার কিন্তু সেই প্রশ্নটা বা উত্তরটা আরো ভালোভাবে তোমার মনে গেঁথে যাচ্ছে। এটা একটা খুব ভালো দিক। তো সেই জন্য আমরা বলি, আমরা চলে যাওয়ার পরেও নিজেদের মধ্যে যদি তোমরা কিছু আলোচনা করো সেগুলো তোমাদের আলোচনার ক্ষেত্রে বেশ সুবিধাজনক এবং খুব সাফল্য হবে নিজেদের মধ্যে। ঠিক আছে? আচ্ছা, আমি পূর্বের ক্লাসে আমরা যেটা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে জলবিদ্যুৎ। জলবিদ্যুৎ সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। তো জলবিদ্যুৎ কাকে বলে আমাকে একটু বলো তো। আচ্ছা, কোনো খরস্রোতা নদী হতে পারে, কোনো জলপ্রবাহ হতে পারে বা কৃত্রিম জলাধার। প্রত্যেকটা অংশেই যদি নিয়মিত জলের প্রবাহ থাকে, সেই জলের গতির মাধ্যমে টারবাইন ঘুরিয়ে যদি বিদ্যুৎ উৎপন্ন করা হয়ে থাকে ডায়নামোর মাধ্যমে, তাহলে সেই পদ্ধতিকে আমরা কি বলবো? জলবিদ্যুৎ বলবো, তাই না? আচ্ছা, এই জলবিদ্যুৎ মূলত কোন অঞ্চলে বেশি দেখা যায় একটু বলো তো। একদম ঠিক, পাহাড়ি অঞ্চলে যে বা মালভূমি অঞ্চলে যেখানে ভূমির ঢাল বন্ধুর প্রকৃতির হয় বা অতিরিক্ত যদি খাড়াই হয়, সেখানে কি এই জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা সম্ভবপর হবে? একদম ঠিক, অতি উচ্চতাযুক্ত অঞ্চলে কিন্তু এই জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা বেশ একটা কষ্টসাধ্য ব্যাপার, যুদ্ধের মতো ব্যাপার। ঠিক আছে? সেই জন্য যেখানে বন্ধুর ভূপ্রকৃতি বা মালভূমি অঞ্চল আমরা বলতে পারি, সেই অঞ্চলে কিন্তু এই মানে কি বলবো, জলবিদ্যুৎ বেশ মোটামুটি ভালোভাবে স্থাপন করা যেতে পারে, তাই না? আচ্ছা, তো এই জলবিদ্যুৎ কি ধরনের সম্পদ একটু বলো তো দেখি। একদম ঠিক, জলবিদ্যুৎ হচ্ছে মানে পুনর্ভব এবং হচ্ছে অফুরন্ত, তাই না? অবাধ একটি সম্পদ এবং এটা একটা চিরাচরিত সম্পদের মধ্যে আমরা ধরতে পারি। তবে এটা অফুরন্ত। যতদিন প্রকৃতিতে জলের পরিমাণ বজায় থাকবে, অর্থাৎ প্রকৃতি যতদিন থাকবে ততদিন কিন্তু আমরা এই জলকে পেয়ে যাব। জলের প্রবাহ যদি লক্ষ্য করা যায় তাহলে আমরা এই জলবিদ্যুৎ এখান থেকে তৈরি করতে পারবো, তাই তো? আচ্ছা, তো ঠিক আছে, খুব ভালো জিনিস এটা। আচ্ছা, এই জলবিদ্যুতের ব্যবহার কি কি ক্ষেত্রে করা হয়ে থাকে? একদম ঠিক বলেছে যে তাপবিদ্যুতের ঠিক যেমন ব্যবহার
তো সেই রকম ভাবে আমরা জলবিদ্যুতের ব্যবহার করতে পারি, তবে সেটা অঞ্চল ভেদে পরিবর্তন হয়। কারণ কি, এই যে তাপবিদ্যুৎ ঠিক যে যে অঞ্চলে উৎপাদিত করা যায় বা উৎপাদন করা যায়, জলবিদ্যুৎ সেই অঞ্চলে হয় না। তাহলে আমার তো আসল উদ্দেশ্য হচ্ছে বিদ্যুতের ব্যবহার, সেটা জলবিদ্যুৎ না তাপবিদ্যুৎ সেটা বড় কথা নয়। বিদ্যুৎটাকে ব্যবহার করতে পারাটাই বা আমার নিত্য নৈমিত্তিক কাজ মিটে যাওয়াটাই সব থেকে বড় উদ্দেশ্য। তো এখানে তাপবিদ্যুতের মতোই জলবিদ্যুৎও কিন্তু একই রকম ভাবে বলো শিল্পক্ষেত্রে ব্যবহার করা হয়, যে বিভিন্ন সেই অঞ্চলে যে শিল্পের কাজ লক্ষ্য করা যায় সেই শিল্পক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে, বা বিভিন্ন ছোটখাটো কলকারখানা রয়েছে সেখানে ব্যবহার করা যেতে পারে, তাই না? পরিবহন ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অল্প অল্প ক্ষেত্রে, নিত্য ব্যবহার্য যেমন স্কুল, কলেজ, হাসপাতাল বা গৃহস্থালির কাজে এগুলোতে ব্যবহার করা যেতে পারে। আর বিভিন্ন স্টোরেজ হাউস অর্থাৎ হিমঘর বা কোল্ড স্টোরেজ যেগুলো বলা হয়, সেখানে এই জলবিদ্যুতের আরামসে ব্যবহার আমরা করতে পারি। ঠিক আছে, আচ্ছা, জলবিদ্যুৎ ব্যবহার করা যে অনুকূল ভৌগোলিক পরিবেশ সেগুলো কি কি? একদম ঠিক, কারণ জলবিদ্যুৎ ব্যবহারের যে অনুকূল ভৌগোলিক পরিবেশ সেটা হচ্ছে নিয়মিত এবং পর্যাপ্ত জল সরবরাহ থাকতে হবে। অবশ্যই এটা একটা অন্যতম মাধ্যম। জল সরবরাহ সঠিক পরিমাণে থাকতে হবে, এবং শুধু জল সরবরাহ থাকলেই কি হবে, জল সরবরাহ তো অনেক জায়গাতেই থাকে, সমতল অঞ্চলে সমভূমিতেও থাকে। একদম ঠিক বন্ধুর ভূপ্রকৃতি হতে হবে, তাহলে এই জলের গতিশীলতাকে কাজে লাগিয়ে টারবাইন ঘোরানো যাবে। আর সমভাবাপন্ন জলবায়ু অর্থাৎ এমন জলবায়ু প্রয়োজন যেখানে শীতকালে অতিরিক্ত ঠান্ডায় জল বা সেই নদীর জল বা সেই জলাধারের জল কি বরফে পরিণত হবে না। আবার যদি বৃষ্টি হয়, বৃষ্টি হলেও একটা নির্দিষ্ট পরিমাণ বৃষ্টি হলে জলকে সেই কৃত্রিম জলাধারে ধরে রাখা যাবে, তাই না? আচ্ছা, এছাড়াও বনভূমিকেও সঠিকভাবে সেখানে সারা বছর সেখানে রাখা যাবে। এই বনভূমি থাকলে কি হয়, সহজে ভূমিক্ষয় হয় না, বা যে জলাধার সে জলাধারের গভীরতা হ্রাস পেয়ে যায় না এই ভূমির এই মাটি পড়ে বা পলি মৃত্তিকা জমে গিয়ে, তাই না? আচ্ছা, তো এই সমস্ত আলোচনা আমরা পূর্বের দিনে করেছিলাম। এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের জন্য বাছাই করে দিয়েছিলাম, তোমরা সেগুলো খুব ভালোভাবে তার উত্তর দিতে পেরেছো, আমি তার জন্য খুব খুশি। আমি চাইবো তোমরা আগামী দিনেও এই রকমভাবে তোমাদের অভ্যাসটা চালিয়ে যাও, যাতে তোমাদের এই যে আমরা প্রত্যেক দিনের যে নির্দিষ্ট অংশ সম্পর্কে আলোচনা করছি সেই অংশটা তোমরা খুব সহজেই তোমাদের একেবারে জানা হয়ে যায়, এবং কোনো পরীক্ষার সময় তোমাদের আর বেশি কষ্ট করতে হবে না। তোমাদের প্রশ্ন উত্তরগুলো এক জায়গাতেই থাকবে, তোমরা সেখান থেকে পড়ে নিলে কিন্তু সবাই খুব নিজেদের মতো করে লাভবান হবে এবং সাফল্য অবশ্যই পাবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এবার আজকের দিনের যে নির্দিষ্ট আলোচনা, অর্থাৎ জলবিদ্যুতের পরবর্তী যে অংশ, সেই জলবিদ্যুতের পরবর্তী অংশ আজকে আমরা আলোচনা করব। আজকে আলোচনার কি কি বিষয় রয়েছে? জলবিদ্যুৎ ভারতবর্ষে উৎপাদন কেমনভাবে, কত ইউনিট করে হয়, কত মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যায়, এবং এই যে জলবিদ্যুৎ অঞ্চলকে মানে জলবিদ্যুৎকে যেমন তাপবিদ্যুতের মতোই প্রধান কিছু অঞ্চলে বিভক্ত করে নেওয়া হয়েছে, আর ভারতবর্ষের কোথায় সর্বাধিক জলবিদ্যুতের চাহিদা বা সর্বাধিক উন্নতি লাভ করেছে কোন কোন অঞ্চলে, তার কারণ সম্পর্কেও আমরা বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, চলো আমরা তাহলে আজকে আমাদের অংশ শুরু করা যাক। আজকে এই সপ্তম অধ্যায়ে ভারতের যে সম্পদ রয়েছে সেই ভারতের সম্পদের জলবিদ্যুৎ তার পার্ট 2 সম্পর্কে আমরা আলোচনা করছি। এই ছবিটা ইতিমধ্যেই তোমরা সবাই খুব ভালোভাবে দেখতে পেরেছো। আগের দিন আমি এই ছবিটাই তোমাদের সামনে রেখেছিলাম, এই জলবিদ্যুৎ ঠিক কিভাবে
তার কার্যকরী ভূমিকা পালন করে এবং কিভাবে এই একটা রিজার্ভেয়ার তৈরি করে তার জলকে একটা ঢালের মাধ্যমে নিয়ে এসে জলের গতিবেগ বেড়ে যাচ্ছে এবং গতিবেগ বাড়ার সাথে সাথে কি হচ্ছে, টারবাইন ঘুরছে এবং টারবাইন ঘুরে তারপর থেকে সেখান থেকে জল আবার তার নদী তার নিজস্ব প্রবাহ পথে চলে যাচ্ছে এবং এই টারবাইন ঘুরিয়ে ঠিক তার কাছেই পাওয়ার হাউস, জেনারেটর সমৃদ্ধ পাওয়ার হাউস তৈরি করা হচ্ছে। তারপর ট্রান্সমিশন লাইনের মাধ্যমে সেই বিদ্যুৎকে আশেপাশের অঞ্চলে চাহিদা অনুযায়ী সেই বিদ্যুৎ সাপ্লাই করা হচ্ছে। ঠিক আছে, তো এইখানে আমরা একটা জেনেছিলাম যে কতদূর এর চাহিদা হওয়া উচিত। যেহেতু এই জলবিদ্যুৎ স্টোর করে রাখা যায় না, মানে সঞ্চয় করা প্রায় অসাধ্য একটা ব্যাপার, সেই জন্য এই জলবিদ্যুতের 200 কিলোমিটার ব্যাসার্ধ পর্যন্ত, ঠিক আছে, অর্থাৎ 200 কিলোমিটার পর্যন্ত অঞ্চলে কিন্তু জলবিদ্যুতের আমরা তার লাইন টানার মাধ্যমে, ট্রান্সমিশন লাইনের মাধ্যমে এই বিদ্যুতের যোগান আমরা দিতে পারি চাহিদা অনুযায়ী। আমার চাহিদা থাকলে তবে জলবিদ্যুতের আমি ব্যবহার করতে পারবো, তাহলে সেটা কিন্তু 200 মিটার ব্যাসার্ধ পর্যন্ত এটা খুব সহজেই করা যেতে পারে। সহজ বলবো না, এটা মানে পাহাড়ের উপর দিয়ে লাইন, এই যে বিদ্যুতের টাওয়ার স্থাপন করে এগুলোকে আমরা যে বিদ্যুৎকে এই পাওয়ার হাউস থেকে যেখানে যেখানে প্রয়োজন, চাহিদা, কারখানা হতে পারে, গৃহস্থালী হতে পারে, স্কুল হতে পারে, কলেজ হতে পারে, হাসপাতাল হতে পারে, সেখানে আমরা কিন্তু এগুলোকে সরবরাহ করতে পারবো। ঠিক আছে, আচ্ছা, তো আজকে আমরা প্রথমেই যেটা আলোচনা করব সেটা হচ্ছে ভারতবর্ষের এই জলবিদ্যুৎ উৎপাদন যেটা হচ্ছে, এই জলবিদ্যুৎ উৎপাদন কিভাবে শুরু হলো। দেখো, বলা হচ্ছে 1897 সালে, তার মানে বুঝতে পারছো এখান থেকে কত বছর আগে, প্রায় 125 দিনে 128 বছর আগে। কোথায়? পশ্চিমবঙ্গের সিদ্রাপং অর্থাৎ দার্জিলিংয়ে এই প্রথম, ভারতবর্ষের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে ওঠে। এখান থেকে সব প্রশ্ন তোমাদের কি তৈরি হলো, যে ভারতবর্ষের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় গড়ে উঠেছে? 1897 সালে পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার সিদ্রাপংয়ে। ঠিক আছে, 1951 সালে জলবিদ্যুৎ উৎপাদন ছিল মাত্র 2519 মিলিয়ন ইউনিট। কত ছিল 1951 সালে? 2519 মিলিয়ন ইউনিট। 2018-19 সালে সেটা গিয়ে দাঁড়িয়েছে 1,34,894 মিলিয়ন ইউনিট, যা মোট বিদ্যুতের 10%। ঠিক আছে, আচ্ছা, তো ভারতবর্ষে একটা বিদ্যুৎ সংস্থা রয়েছে, তার নাম হচ্ছে সেন্ট্রাল ইলেকট্রিসিটি অথরিটি। এই সেন্ট্রাল ইলেকট্রিসিটি অথরিটির সমীক্ষা এর মতে কি হচ্ছে, দেশে 75 কোটি মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদন সম্ভাবনা রয়েছে। এটা সম্ভাবনা রয়েছে, এটা কিন্তু উৎপাদিত হয় না, বারবার আমি বলছি, কারণ বিভিন্ন নদী এবং তার প্রবাহ পথ সমীক্ষা করে তারা এইটা সরকারকে জানিয়েছে যে 75 কোটি মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদন করা সম্ভব, যার 60% রয়েছে উত্তর ভারতে। কোথায়? নর্থ ইন্ডিয়াতে রয়েছে 60%, 20% করে রয়েছে দক্ষিণ এবং পূর্ব ভারতে। তাহলে উত্তর ভারতে সর্বাধিক রয়েছে, আর দক্ষিণ ভারতে 20% আর পূর্ব ভারতে 20%। এরকম ভাবে এর সম্ভাবনা লক্ষ্য করা যায়। তবে বর্তমানে 204টি জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে, যা ভারত এই জলবিদ্যুৎ উৎপাদনে 3 থেকে 3% মতো উৎপাদন করে থাকে। 3.3% এই উৎপাদন করে থাকে, করে কত শতাংশ, কত স্থান অধিকার করেছে? 7ম স্থান অধিকার করে রয়েছে সারা পৃথিবীতে।
মানে সারা পৃথিবীর সাপেক্ষে খুবই কম, সেটা 3.3% জলবিদ্যুৎ উৎপাদন করে সপ্তম স্থান অধিকার করে রয়েছে। তো ভারতবর্ষের কিছু কিছু জলবিদ্যুৎ উৎপাদন সংস্থা রয়েছে, যেমন আমাদের ভারতবর্ষের একটা অন্য উল্লেখযোগ্য রাষ্ট্রায়ত্ত তাপবিদ্যুৎ উৎপাদনকারী সংস্থার নাম কি ছিল? এনটিপিসি, ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন। ভেরি গুড, খুব ভালো বলেছে তুমি। এই ছাড়া জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সংস্থাগুলোর নাম কি? প্রথম যে সংস্থাটা সেটা হচ্ছে সবচেয়ে বৃহত্তম, শর্ট ফর্ম হচ্ছে এনএইচপিসি। এটা হচ্ছে ন্যাশনাল হাইডেল পাওয়ার, ওটা যেমন থার্মাল পাওয়ার ছিল, এটা হাইডেল পাওয়ার কর্পোরেশন লিমিটেড, এবং এটা সবথেকে বৃহত্তম একটা সংস্থা ভারতবর্ষের সাপেক্ষে, সর্বাধিক বা বৃহত্তম জলবিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা। 2 নম্বর হচ্ছে নিপকো। কি হচ্ছে পুরো কথা? নর্থ ইস্ট ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন। তার মানে এটা কোথায় কাজ করে? উত্তর পূর্ব ভারতেই মূলত এটি কাজ করে থাকে। পুরো কথা নর্থ ইস্ট, উত্তর পূর্ব ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন লিমিটেড, নিপকো। এরপরে হচ্ছে টিএইচপিডিসি, এর পুরো কথা কি? তেহেরি হাইডেল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন। তেহেরি বাঁধ, এই তেহেরি বাঁধের ওপরে ভারতবর্ষের বৃহত্তম একটা জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে, যার সেই সংস্থায় তেহেরি হাইডেল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড। ঠিক আছে। আর তারপরে হচ্ছে 4 নম্বর এসজেভিএন, সুলতাজ জালা বিদ্যুৎ নিগম লিমিটেড। এটাও একটা জলবিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা। তাহলে জলবিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা যেগুলো রয়েছে সেগুলো এই নাম প্রত্যেকটা শর্ট ফর্ম সমেত প্রত্যেকটার নাম কিন্তু তোমাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখান থেকে কিন্তু অনেকগুলো শর্ট প্রশ্ন তোমরা এখান থেকে পেতে পারো, যেটা হচ্ছে যে কোথায় সর্বপ্রথম জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে, আজকে বিদ্যুতের কত ইউনিট তৈরি হয়, বা সম্ভাবনা কত রয়েছে ভারতবর্ষের সাপেক্ষে জলবিদ্যুৎ উৎপাদনের, জলবিদ্যুৎ উৎপাদনকারী কয়েকটা সংস্থার নাম 4টে, এবং প্রত্যেকটার শর্ট ফর্ম দিয়ে ফুল ফর্ম জিজ্ঞাসা করতে পারে। এটা একটা ন্যাশনাল হাইডেল পাওয়ার কর্পোরেশন লিমিটেড কর্তৃক একটা জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলা হচ্ছে ভারতবর্ষের কোনো একটা অংশে। ঠিক আছে? আচ্ছা, এবার জলবিদ্যুৎ কেন্দ্রের বন্টন সম্পর্কে আমরা একটু আলোচনা করব। আগের দিন যেমন আমরা ম্যাপ ওয়াইজ আলোচনা করেছিলাম, খুব সহজেই তোমরা বুঝতে পেরেছিলে। ম্যাপ ধরে ধরে আমরা সেগুলো একটু আলোচনা করে নেব। তো দেখো, একদম সহজ, ভারতের 5টি অঞ্চলে জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে। কোথায় কোথায় গড়ে উঠেছে? উত্তরাঞ্চলে, মানে 5টি অঞ্চল ভাগ করা হয়েছে। 1 নম্বর অঞ্চল হচ্ছে উত্তরাঞ্চল, তারপরে দক্ষিণ অঞ্চল, পূর্বাঞ্চল, পশ্চিমাঞ্চল, উত্তর পূর্বাঞ্চল, এরকম ভাবে 5টি অঞ্চল ভাগ করা হয়েছে। এবং দেখো, এই ম্যাপগুলো দেখলেই তোমরা বুঝতে পারছো কিভাবে ভারতবর্ষে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ছোট বড় আমরা যেটা দেখলাম 200খানা মতো প্রায় জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে বর্তমানে ভারতবর্ষে। ঠিক আছে? তো প্রথম যে অঞ্চল সম্পর্কে আমরা আলোচনা করব তার নাম হচ্ছে উত্তরাঞ্চল। তো উত্তর ভারতের 71টি কেন্দ্র নিয়ে 72,401 মিলিয়ন ইউনিট জলবিদ্যুৎ উৎপাদন হয়, যা দেশের মোট জলবিদ্যুতের 53% উত্তরাঞ্চল থেকেই উৎপাদিত হয়ে থাকে। ঠিক আছে? কত শতাংশ? প্রায় 54% কাছাকাছি, 53.67। অর্থাৎ সর্বাধিক জলবিদ্যুৎ উৎপাদন হয় কিন্তু এই উত্তরাঞ্চল থেকে। দেখো, যে সম্ভাবনাময় অঞ্চল আমরা দেখলাম 60% সেই সম্ভাবনাময় কিন্তু ছিল উত্তর ভারতে, তাই না? আচ্ছা, তো এখানে কোন কোন অঞ্চলে জলবিদ্যুৎ কেন্দ্রগুলো লক্ষ্য করা যায় সেগুলো দেখে নিই আমরা একটু। প্রধান যে কেন্দ্রগুলো সেটা রয়েছে জম্মু ও কাশ্মীরের সালাল। তো দেখো, জম্মু কাশ্মীর, এই যে সালাল, এই সালালের 1, 2 কালাকোট, ঠিক আছে,
বারমুলা নিম্নঝিলাম। ঠিক আছে, এইগুলোই হচ্ছে এই কাশ্মীরের প্রধান প্রধান জলবিদ্যুৎ কেন্দ্র। তো সাদালটা আমরা ম্যাপের মধ্যে পেয়ে গেছি এখানটাতে। বোঝা গেল তাহলে জম্মু কাশ্মীরের প্রধান প্রধান জলবিদ্যুৎ কেন্দ্র। হিমাচল প্রদেশ, তো হিমাচল প্রদেশের সেটা হচ্ছে যে আচ্ছা, এবার দেখো হিমাচল প্রদেশের পং, সিউল, বয়রা, সানন, থিয়েন, দেহার, এই হচ্ছে বয়রা এই হিমাচল প্রদেশের। ঠিক আছে, এইটা এই এই বয়রা দেখতে পাচ্ছ তোমরা, এটা হ্যাঁ এটা হচ্ছে বয়রা, শিউল, এইটা পাশে শিউল, এখানটায় জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে হিমাচল প্রদেশের। ঠিক আছে, পরবর্তী যে রাজ্য সেটা হচ্ছে পাঞ্জাব। পাঞ্জাবের আচ্ছা দেখো, এই উত্তরাঞ্চলের জম্মু এবং কাশ্মীর, এই দুটো রাজ্য জম্মু কাশ্মীর এবং হিমাচল প্রদেশ, এই রাজ্যগুলো ছাড়াও আমরা যদি পাঞ্জাবের দিকে একটু খেয়াল করি, তো দেখো পাঞ্জাবেও কিন্তু খুব বিখ্যাত বিখ্যাত জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে। যেমন হচ্ছে ভাগরা নাঙ্গা জলপ্রপাত জলবিদ্যুৎ কেন্দ্র, এই হচ্ছে পাঞ্জাবের সব থেকে উল্লেখযোগ্য এবং বড় একটা জলবিদ্যুৎ কেন্দ্র, যার নাম হচ্ছে ভাকরা নাঙ্গাল জলবিদ্যুৎ কেন্দ্র। এছাড়াও রয়েছে কোটলা, গাঙ্গোয়াল, উল, রণজিৎ তেহেরি জলবিদ্যুৎ কেন্দ্র এবং কেন্দ্রসাগর, এই সবগুলো লক্ষ্য করা যায় পাঞ্জাবের ক্ষেত্রে। ঠিক আছে, আচ্ছা এছাড়া রয়েছে উত্তরাখণ্ড। তো উত্তরাখণ্ডের এই হচ্ছে তেহরি, উত্তরাখণ্ডের তেহরি যেটা হচ্ছে বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র। এর উৎপাদন ক্ষমতা, এইখানকার বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা কত, 2400 মেগাওয়াট। দেখো এই হচ্ছে তেহরি, তেহরি ড্যাম, যেটা এই তেহরি এখানে ভারতবর্ষের একটা বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলা হয়েছে, যার উৎপাদন ক্ষমতা হচ্ছে 2400 মেগাওয়াট। উত্তরপ্রদেশ, এই হচ্ছে উত্তরপ্রদেশ রাজ্য। তো উত্তরপ্রদেশের কোথায় কোথায় জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে, দেখো রিহান্দ, এই হচ্ছে রিহান্দ, আমরা ম্যাপে দেখতে পাচ্ছ রিহান্দ সবাই, ভেরি গুড। রিহান্দ ছাড়াও রয়েছে যমুনা, রামগঙ্গা, গঙ্গা ক্যানেল, এগুলো উত্তরপ্রদেশের বিভিন্ন জলবিদ্যুৎ কেন্দ্র। রাজস্থান, এই হচ্ছে রাজস্থান। রাজস্থানের একটা বৈশিষ্ট্য আছে জানো, হ্যাঁ সব থেকে ক্ষেত্রমানের দিক থেকে সর্ববৃহৎ রাজ্য ভারতবর্ষে। তো রাজস্থানের রানার প্রতাপ সাগর ও জওহর সাগর, দেখো এই হচ্ছে রানার প্রতাপ সাগর, দেখতে পেয়েছো সবাই, খুব ভালো। জওহর সাগর, এই হচ্ছে জওহর সাগর। তো দুটি উল্লেখযোগ্য জলবিদ্যুৎ কেন্দ্র। তাহলে উত্তরাঞ্চলের মধ্যে আমরা কোন কোন রাজ্যের জলবিদ্যুৎ কেন্দ্র সম্পর্কে জানলাম, জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ আর রাজস্থান। ঠিক আছে, এই উত্তরাঞ্চল হচ্ছে ভারতবর্ষে যা জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে তা সর্বাধিক কিন্তু এই অঞ্চল থেকেই উৎপাদিত হয়। ঠিক আছে, উত্তরাঞ্চলের পরে রয়েছে দক্ষিণাঞ্চল, অর্থাৎ দক্ষিণ দিকের বিভিন্ন রাজ্যগুলো নিয়ে দক্ষিণ অঞ্চল গড়ে উঠেছে। এই অঞ্চলে 69টি জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে। কটি রয়েছে, 69টি জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে। এই 69টি জলবিদ্যুৎ কেন্দ্র থেকে এখান থেকে প্রায় 28,807 মিলিয়ন ইউনিট মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদন করা হয়ে থাকে। অর্থাৎ ভারতবর্ষের প্রায় 21%, 21.36% জলবিদ্যুৎ কেন্দ্র এই দক্ষিণ অঞ্চলের কোন কোন রাজ্য থেকে উৎপন্ন হয় সেটা আমরা এবার দেখে নেব। অন্ধ্রপ্রদেশ রাজ্য, অন্ধ্রপ্রদেশের শ্রী আর শৈলম। ঠিক আছে, তো অন্ধ্রপ্রদেশ, এই হচ্ছে অন্ধ্রপ্রদেশ রাজ্য, শ্রী আর শৈলম, এখানে দুটি উল্লেখযোগ্য জলবিদ্যুৎ কেন্দ্র। তেলেঙ্গানা রাজ্য, ঠিক আছে, এই হচ্ছে তেলেঙ্গানা রাজ্য, তেলেঙ্গানার সিলেরু, মুচকুন্দ, নাগার্জুন সাগর, এই হচ্ছে নাগার্জুন সাগর, একটা উল্লেখযোগ্য জলবিদ্যুৎ কেন্দ্র।
সিলেরু, দেখো এখানে সিলেরু, দুটো সিলেরু রয়েছে, একটা আপার সিলেরু, একটা লোয়ার সিলেরু। ঠিক আছে। কর্ণাটক, আচ্ছা কর্ণাটক হচ্ছে রয়েছে তোমার শিবসমুদ্রম, সিমসা, যোগ, শরাবতী, কালিন্দী। ঠিক আছে, এই হচ্ছে কর্ণাটক রাজ্য অর্থাৎ ব্যাঙ্গালোর। হ্যাঁ ঠিক, ব্যাঙ্গালোর যে শহরটি যে রাজ্যে রয়েছে সেটাই হচ্ছে কর্ণাটক রাজ্য। তো এখানে দেখো শিবসমুদ্রম, শরাবতী, কালিন্দী, তোমরা জানো এখানে একটা যোগ, একটা অন্যতম জলপ্রপাত ভারতবর্ষের। তো এখানেও কিন্তু জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলা হয়েছে। তামিলনাড়ু, এই হচ্ছে তামিলনাড়ু। তো তামিলনাড়ুর পাইকারা, মেত্তুর, পাপনাসাম, কুন্দা, এই সমস্ত জায়গাতে উল্লেখযোগ্য জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলা হয়েছে। কেরল, তো তোমরা আগে আমি যখন তাপবিদ্যুৎ কেন্দ্র আলোচনা করেছিলাম দেখবে কেরলে কিন্তু সেই অর্থে বৃহৎ কয়লা চালিত তাপবিদ্যুৎ কেন্দ্র কিন্তু নেই বলতে গেলেই চলে। তো এখানে তাহলে তাপবিদ্যুৎ কেন্দ্র যখন নেই তাহলে জলবিদ্যুৎ কেন্দ্র অবশ্যই আছে। তো ইদ্দুকি, এই হচ্ছে ইদ্দুকি, একটা অন্যতম জলবিদ্যুৎ কেন্দ্র। ম্যাপে তোমরা সবাই দেখতে পাচ্ছ ইদ্দুকি লেখার নামটা, ভেরি গুড। শবরগিরি, পাল্লিভাসাল, এছাড়া রয়েছে নারিয়ামাঙ্গালাম, এখানকার প্রধান প্রধান জলবিদ্যুৎ কেন্দ্র। ঠিক আছে, বোঝা গেল সবার? হ্যাঁ, তাহলে আমরা ভারতবর্ষের যে প্রধান 5টি অঞ্চল তার মধ্যে থেকে আমরা উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চল সম্পর্কে আলোচনা করলাম। পরবর্তী আলোচনার বিষয়বস্তু হচ্ছে পশ্চিমাঞ্চল। কোন কোন রাজ্য রয়েছে পশ্চিমাঞ্চলে? একদম ঠিক, গুজরাট, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশকেও পশ্চিমাঞ্চলের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। তো এখানে পশ্চিম ভারতে 28টি জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে। সেইখান থেকে ৯,৭৫৯ মিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপাদন করা হয়ে থাকে। শতাংশের হিসাবে ধরলে মোট ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে ৭.23%। তো আমরা যখন উত্তরাঞ্চল আলোচনা করছিলাম সেখানে ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে কত শতাংশ বিদ্যুৎ উৎপন্ন হয় বলতো? প্রায় ৫৬%। তারপরে ছিল ৩৬%, এটা হচ্ছে ৭%-এর একটু বেশি। হ্যাঁ, তো এখানকার প্রধান প্রধান জলবিদ্যুৎ কেন্দ্রগুলো কি কি রয়েছে? গুজরাট রাজ্যে যদি আমরা যাই তো গুজরাটের কাডানা, উকাই, সর্দার সরোবর, এইগুলো আমরা দেখতে পাই। ঠিক আছে, এই যে সর্দার সরোবর ড্যাম রয়েছে, এখান থেকে একটা অন্যতম জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে। উকাই জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে, এই এক উকাই জলবিদ্যুৎ কেন্দ্র। ঠিক আছে। মহারাষ্ট্রের মহারাষ্ট্রের যদি আমরা দেখি তাহলে কয়না রয়েছে, ভিরা রয়েছে, এছাড়াও রয়েছে খোপালি, ভিপুরি, চোল আর টাটা। ঠিক আছে, এগুলো হচ্ছে মধ্যপ্রদেশের উল্লেখযোগ্য জলবিদ্যুৎ কেন্দ্র। মহারাষ্ট্রের মহারাষ্ট্রের গান্ধীসাগর রয়েছে। আচ্ছা, এখন যেটা আমরা আলোচনা করছি এটা মধ্যপ্রদেশ। তো মধ্যপ্রদেশের গান্ধীসাগর, এই হচ্ছে গান্ধীসাগর, দেখো এই লেখাটা দেখতে পাচ্ছ গান্ধীসাগর, হ্যাঁ গান্ধীসাগর। আর রয়েছে ইন্দিরা সাগর, এটা হচ্ছে মধ্যপ্রদেশের দুটি উল্লেখযোগ্য জলবিদ্যুৎ কেন্দ্র। আর মহারাষ্ট্রের আগেরটা আমি একটু ভুল করে ওটা মধ্যপ্রদেশ বলে ফেলেছি, তো এটা হচ্ছে মহারাষ্ট্রের কয়না, ভিরা, এই হচ্ছে কয়না জলবিদ্যুৎ কেন্দ্র। এই কয়না জলবিদ্যুৎ কেন্দ্রে আবার একটা বড়সড় ভূমিকম্প দেখা গেছিল, অতিরিক্ত জল থাকার জন্য বাঁধ ভেঙে গেছিল, তার ফলে ভূমিকম্প দেখা গেছিল কয়না জলবিদ্যুৎ কেন্দ্রে। এছাড়া রয়েছে ভিরা, ভিপপুরি, এই হচ্ছে ভিপপুরি। ঠিক আছে, এগুলো এইখানকার উল্লেখযোগ্য জলবিদ্যুৎ কেন্দ্র। ঠিক আছে, তো আমাদের ভারতবর্ষে সর্বাধিক জলবিদ্যুৎ কেন্দ্র উৎপাদিত হয় কোন রাজ্যে? গুজরাটের। এই যে গুজরাটের যেগুলো দেখালাম তোমাদের, কাডানা বা উকাই, সর্দার সরোবর, এই যে সর্দার সরোবর আর উকাই, এখানে এই বা আরো কয়েকটি কেন্দ্র মিলিয়ে
এই গুজরাট রাজ্য হিসাবে কিন্তু সবচেয়ে বেশি জলবিদ্যুৎ উৎপাদন হয়। ঠিক আছে। পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল বলতে গেলে আমরা ঝাড়খণ্ড, বিহার, পশ্চিমবঙ্গ, সিকিম এইগুলোই আমরা মেনলি আমাদের জলবিদ্যুৎ কেন্দ্র। তো এখানে পূর্ব ভারতের যে 23টি কেন্দ্র রয়েছে, এই 23টি কেন্দ্রের প্রায় 18,900 মিলিয়ন ইউনিট উৎপাদন করা হয়, শতাংশের বিচারে প্রায় 14%। ঠিক আছে। তো এখানকার প্রধান প্রধান কেন্দ্র, প্রথমে ঝাড়খণ্ড। দেখো ঝাড়খণ্ডের যদি রাজ্যে একটু ম্যাপের দিকে তাকাও, দেখো ঝাড়খণ্ডের মাইথন, এটা কিন্তু একটা অন্যতম জলবিদ্যুৎ কেন্দ্র। ড্যাম রয়েছে, সবাই টুরিস্ট হিসেবে দেখতে যায়। মাইথন, তিলাইয়া, পাঞ্চেত। ঠিক আছে। ঝাড়খণ্ডের উল্লেখযোগ্য জলবিদ্যুৎ কেন্দ্র মাইথন, তিলাইয়া আর পাঞ্চেত। বিহার রাজ্য, এই বিহার রাজ্যের কোশি এগুলো দেখতে পাওয়া যায়। বিহারের একটা কোশি অন্যতম। আর উড়িষ্যার বলতে গেলে উড়িষ্যার হীরাকুদ, এই হচ্ছে হীরাকুদ, বালিমেলা আর তোমার রয়েছে চপিলিমা, এগুলো এই হচ্ছে বালিমেলা। ঠিক আছে। দেখো পরপর তিনটি এখানে উল্লেখযোগ্য জলবিদ্যুৎ কেন্দ্র দেখা যাচ্ছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে জলঢাকা, ম্যাসাঞ্জোর, ঠিক আছে, এইগুলো উল্লেখযোগ্য জলবিদ্যুৎ কেন্দ্র। ছোট রঙ্গিত, রাম্মাম, বালাসান, ঠিক আছে, এগুলো উল্লেখযোগ্য জলবিদ্যুৎ কেন্দ্র। অযোধ্যাতেও একটা বড় পাম্প স্টোরেজ লক্ষ্য করা যায়। সিকিমের রিম্বি, রোটক, সাংখোলা, মঙ্গল, লাগুয়াপ, এগুলো হচ্ছে সিকিমের জলবিদ্যুৎ কেন্দ্র। ঠিক আছে। বোঝা গেল তাহলে এই পূর্বাঞ্চলের যে 5টি রাজ্যের কথা বলা হলো, ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ আর সিকিম। এরপর শেষ যে অঞ্চলটি রয়েছে সেটা হচ্ছে উত্তর পূর্বাঞ্চল, অর্থাৎ যেগুলোকে আমরা 7 সিস্টার বলে জানি। সেই 7টি রাজ্যের 13টি কেন্দ্রে জলবিদ্যুৎ উৎপাদনের পরিমাণ হচ্ছে 5,025 মিলিয়ন ইউনিট, শতাংশের বিচারে 3.73%। ঠিক আছে। তো মেঘালয় রাজ্য, এই মেঘালয় রাজ্যের কর্দমকুলাই, উমিয়াম, খান্দং আর রয়েছে উমশ্রু, এইগুলো আমরা দেখতে পাই হচ্ছে উমিয়াম, উমরু। ঠিক আছে। মণিপুরের লোকটাক, এই হচ্ছে মণিপুর রাজ্য, মণিপুরের লোকটাক জলবিদ্যুৎ কেন্দ্র। মিজোরামের ধলেশ্বরী, অসমের কপিলি, ত্রিপুরার গোমতি, নাগাল্যান্ডের দিখু আর অরুণাচল প্রদেশের রঙ্গা। ঠিক আছে। তো এইগুলো নিয়ে ভারতবর্ষের সামগ্রিকভাবে প্রধান প্রধান জলবিদ্যুৎ কেন্দ্র এগুলোই। ঠিক আছে। আচ্ছা, এখানে আরো একটা তথ্য তোমাদের দিয়ে রাখি, সেটা হচ্ছে যে এই যে ন্যাশনাল হাইডেল পাওয়ার কর্পোরেশন যে লিমিটেড, তার কার্যালয় রয়েছে ফরিদাবাদে, হরিয়ানার ফরিদাবাদ। 1975 সালে স্থাপিত হয়েছিল এই এনএইচপিসি। তার প্রধান কার্যালয় কোথায়? হরিয়ানার ফরিদাবাদে। ঠিক আছে। আচ্ছা, দক্ষিণ ভারতে একটা আলাদা প্রশ্ন রয়েছে। যেমন আমরা তাপবিদ্যুতের ক্ষেত্রে দেখেছিলাম পূর্ব ভারতে কেন তাপবিদ্যুৎ শক্তি বেশি উন্নতি লাভ করতে পেরেছে, আর এখানে ঠিক দক্ষিণ ভারতে জলবিদ্যুৎ কেন্দ্র কেন উন্নতি লাভ করতে পেরেছে, কারণ আমরা জানবো। এটা একটা জলবিদ্যুৎ কেন্দ্র, দক্ষিণ ভারতের উল্লেখযোগ্য জলবিদ্যুৎ কেন্দ্র। ঠিক আছে। নাগার্জুন সাগর জলবিদ্যুৎ কেন্দ্র। তো কোন কোন প্রাকৃতিক কারণকে কেন্দ্র করে এখানে এই জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে ওঠে দক্ষিণ ভারত? দক্ষিণ ভারত বলতে আমরা অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু, কেরল, মহারাষ্ট্র এই রাজ্যগুলোর নাম বলবো, এবং এখানে অসংখ্য জলবিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করা যায়।
তো কি কি কারণ? 1 নম্বর হচ্ছে খরস্রোতা নদী। তো তোমরা যখন জলবিদ্যুৎ কেন্দ্রের উপকূল অনুকূল ভৌগোলিক পরিবেশ সম্পর্কে আলোচনা করেছিলে, তখন ছিল এই পয়েন্টগুলো অবশ্যই ছিল, দেখবে। তার নদী যদি খরস্রোতা না হয়, তাহলে সেই জল কি টারবাইন ঘোরাতে পারবে? পারবে না। তাহলে প্রথম শর্তে খরস্রোতা নদী অবশ্যই হতে হবে। তো দক্ষিণের এই বন্ধুর দাক্ষিণাত্য মালভূমি এবং পশ্চিম ঘাটের খরস্রোতা কৃষ্ণা, কাবেরী, গোদাবরী এই নদীগুলো সর্বত্রই কিন্তু জলবিদ্যুতের বেশি উপযোগী, মানে জলবিদ্যুৎ হওয়ার জন্য একদম উপযুক্ত। তাহলে একটা খরস্রোতা নদী হয়ে গেল, নদীগুলো খরস্রোতা, সেটা বুঝতে পারলাম। জলপ্রপাতের উপস্থিতি, এই নদীগুলোর মধ্যেই যোগ, শিবসমুদ্রম ইত্যাদি অসংখ্য জলপ্রপাত এবং এই জলপ্রপাতগুলোই কিন্তু জলবিদ্যুৎ উৎপাদনের একদম সহায়ক। কারণ জলপ্রপাতগুলো বেশ খরস্রোতা হয়, সেখান থেকেও টারবাইন ঘুরে বিদ্যুৎ উৎপাদন করা হয়ে থাকে। সুস্থিতিশীল ভূভাগ, এই যে দাক্ষিণাত্যের যে মালভূমি, গন্ডোয়ানা শিল্ডের মালভূমি, এগুলো বেশ স্থির। তো স্থির হওয়ায় কি হয়, এইখানটায় কিন্তু আর অগ্নুৎপাত হয় না, ধস হয় না, ভূমিকম্প হয় না, যার সম্ভাবনা নেই বলতে গেলেই চলে। ফলে নদীর দিক পরিবর্তন বা যন্ত্রাদি ধ্বংস হওয়ার আশঙ্কা এখানে প্রায় নেই বলতে গেলেই চলে। কেন যন্ত্রাদি ধ্বংসের কথা বলা হচ্ছে? কারণ যে বিপুল পরিমাণ পরিকাঠামোগত নির্মাণের জন্য যে ব্যয় করা হয়, মূলধন বিনিয়োগ করা হয়, যদি ভূমিকম্প হয় সব কিন্তু একদিনেই ধূলিসাৎ হয়ে যাবে, কয়েক সেকেন্ডের মধ্যে। তো সেই সম্ভাবনাটা এই দক্ষিণ ভারতে নেই বলতে গেলেই চলে। পলিমুক্ত স্বচ্ছ জল, তো এটাও একটা উল্লেখযোগ্য কারণ। স্বচ্ছ জল অবশ্যই হতে হবে। তো মালভূমিটি প্রাচীন কেলাসিত হওয়ায় আগ্নেয় আর রূপান্তরিত শিলা গঠিত হয়েছে, ফলে ভূমিক্ষয় প্রায় হয় না বলতে গেলেই চলে। না হওয়ার জন্য নদী এবং জলাধারের জল অত্যন্ত স্বচ্ছ, পলিমুক্ত, নাব্যতা হ্রাস পায় না, যন্ত্রপাতিরও ক্ষয়ক্ষতি হয় না, মেনটেন্যান্স কস্ট অনেকটা কমে যায়, যার জন্য অনুকূল ভৌগোলিক পরিবেশ লক্ষ্য করা যায়। ঠিক আছে। আচ্ছা, আর্থসামাজিক পরিবেশগুলো কি কি? সমৃদ্ধ বাজার, শুধু জলবিদ্যুৎ উৎপাদন করলেই তো হবে না, বাজার থাকতে হবে তার। তো স্বাধীনতা লাভের পর এই যে দক্ষিণ ভারত দ্রুত শিল্প স্থাপন এবং জনবসতির জন্য শহরগুলো দেখো, মুম্বাই, পুনে, ব্যাঙ্গালোর, চেন্নাই, হায়দ্রাবাদ বেশ বড় বড় শিল্পাঞ্চল এবং তার সাথে সাথে একদম ঠিক বৃহৎ জনবসতি আকার নিয়েছে। এবং জনবসতি হওয়ার জন্য প্রত্যেকটা শহর কিন্তু ধীরে ধীরে মহানগরে রূপান্তরিত হয়েছে। তো মহানগরে রূপান্তরিত হওয়া মানে তার বিদ্যুতের চাহিদা কমবে না, বৃদ্ধি পাবে? বৃদ্ধি পাবে। তো তাই হয়েছে, ব্যাপক পরিমাণ বিপুল বিদ্যুতের চাহিদা বৃদ্ধি হওয়ার জন্য এখানকার বিদ্যুৎ সহজেই কাজে লাগানো যায়। বিকল্প শক্তির অভাব দক্ষিণ ভারতে। দক্ষিণ ভারতে কয়লা, খনিজ তেল এবং গ্যাসের অভাবে জলবিদ্যুতের উপর বেশি পরিমাণে গুরুত্ব আরোপিত হয়। এই যে প্রাকৃতিক জীবাশ্ম জ্বালানি, এগুলো কিন্তু এই অঞ্চলে অভাব রয়েছে, তার জন্য এখানে এই জলবিদ্যুতের চাহিদা অনেক বেশি। মূলধন ও উন্নত প্রযুক্তিবিদ্যা, স্বাধীনতার আগে দেশীয় রাজ্য হিসাবে রাজ্য সরকার, বর্তমানে কেন্দ্র এবং রাজ্য সরকার, এছাড়াও IMF মানে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, বিশ্ব ব্যাংক যেটা বলা হয়, এবং G7 এদের থেকেও বিভিন্ন আর্থ কারিগরি সহায়তায় বহু বিদ্যুৎ কেন্দ্র এখানে গড়ে উঠতে দেখা গেছে। তাহলে মূলধনের যে সমস্যাটা থাকার কথা, সেখানে কিন্তু রাজ্য সরকার, কেন্দ্র সরকার বা বিশ্ব ব্যাংক থেকেও সহজেই এখানে মূলধন বিনিয়োগ পাওয়া যায়। তাই জন্য এখানে বড় বড় জলবিদ্যুৎ কেন্দ্র নদীর খরস্রোতকে কাজে লাগিয়ে গড়ে তোলা হয়েছে, এবং চাহিদা আছে বলেই যথেষ্ট পরিমাণে গড়ে তোলা হয়েছে। ঠিক আছে। আর জলবিদ্যুৎ উৎপাদনে সারা পৃথিবীতে চীন কিন্তু প্রথম স্থান অধিকার করে। ঠিক আছে।
তো আজকে আমরা যা আলোচনা করলাম তার গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের সামনে রেখেছি। আশা করি প্রশ্নগুলো তোমরা সবাই খুব ভালোভাবে বুঝতে পারছো। কারোর কি কোনো প্রশ্ন সম্পর্কে বুঝতে অসুবিধা হচ্ছে এমন কি আছে? নেই, সবাই খুব ভালোভাবে জানতে পারছো, বুঝে গেছো, খুব ভালো। তাহলে এই প্রশ্নগুলো কি করতে হবে? পরবর্তী ক্লাসের জন্য প্রথমে আমি তোমাদেরকে জিজ্ঞাসা করব, তার জন্য তোমাদেরকে প্রস্তুত হয়ে আসতে হবে, ঠিক আছে? আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাকবে। পরবর্তী ক্লাসে আবার নতুন কোনো অংশ সম্পর্কে আমরা আলোচনা করব। সবাই খুব ভালো থাকবে, সকলকে অসংখ্য ধন্যবাদ।